আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন। আজকের নবম ও দশম শ্রেণীর রসায়ন ক্লাসে প্রথম অধ্যায় রসায়নের ধারণা ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম ও দশম শ্রেণী, বিশেষ করে নবম শ্রেণীর জন্য প্রথম অধ্যায় রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণা নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই অধ্যায়টি মূলত রসায়নের ধারণা, নাম থেকেই বোঝা যাচ্ছে রসায়ন কিভাবে সৃষ্টি হলো, অর্থাৎ রসায়নের ডেভেলপমেন্ট কিভাবে হলো। বিজ্ঞানের যেমন অন্যান্য শাখার ডেভেলপমেন্ট হয়েছে ধাপে ধাপে, একদিনে কেউ তৈরি করেনি, ঠিক একইভাবে রসায়নটিও আমাদের একদিনে আসেনি। এই রসায়নের উন্নতি পেছনে, অর্থাৎ বিজ্ঞানের শাখাগুলোর প্রত্যেকটারই উন্নতির পেছনের অনেক ইতিহাস থাকে। সেই ইতিহাস এবং এই রসায়ন পড়ে আমাদের বাস্তব জগতে কতটুকু কাজে লাগবে, আমরা এই রসায়ন পড়ে কী করব, আমাদের এটা কতটুকু বাস্তব জীবনে কাজে লাগবে, কতটুকু আমাদের উপকার হবে এবং কোন কোন ক্ষেত্রে এটা অপকারী হতে পারে, এবং বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন পদার্থবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান, এগুলোর সাথে রসায়নের কি সম্পর্ক, এবং আমি যদি রসায়ন বিষয়ে পড়ালেখা করতে চাই তাহলে আমাকে কেমনভাবে প্রস্তুত হতে হবে, সেই বিষয়ে নিয়েই আজকে আমাদের এই অধ্যায়ের আলোচনা। তো আমরা আলোচনার শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নিই একটু। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমি বলেছি যে আজকের এই অধ্যায় একে আমরা মোটামুটি সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটা নেওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমি আগেই বলেছি আজকে আমরা এই রসায়নের ধারণা, রসায়নের প্রথম অধ্যায়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, দেখা যাক আমরা কতটা এগোতে পারি। তাহলে শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ। দেখো, প্রথমেই প্রশ্ন জাগে রসায়নটা আসলে কি, রসায়নের পরিচয় কি। দেখো, রসায়নকে কিন্তু জীবনের জন্য বিজ্ঞান বলা হয়। কেন জীবনের জন্য বিজ্ঞান বলা হয়? আমরা বাঁচার জন্য খাদ্য গ্রহণ করি, তাহলে এই খাদ্যটা কি হয়? খাদ্যটা আমি যখন গ্রহণ করলাম, খাদ্য আমার পাকস্থলীতে গিয়ে সেখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হজম ক্রিয়া শুরু হয়, অর্থাৎ পরিপাক হয়। পরিপাক হওয়ার পর সেখান থেকে যে নির্যাসটুকু শরীরের জন্য উপকারী, যে নির্যাসটুকু আমাদের শরীরের ক্ষয় পূরণ করবে, শক্তি যোগাবে, সেইটুকু নেওয়ার পর বাকিটুকুকে বের করে দেওয়াকে আমরা রেচন ক্রিয়া বলি। এটা মূলত কিন্তু রাসায়নিক প্রক্রিয়ারই ফল। আবার যদি বলি এই যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যার ফলে আমরা আলো পাচ্ছি, এটিও কিন্তু রাসায়নিক ক্রিয়ারই ফল। এরকম অনেক আছে। তোমরা যদি চিন্তা করো, আমরা যে ভাত রান্না করি গ্যাসের চুলোয়, গ্যাসটা পোড়া যায়, এই গ্যাস পোড়ানো এটিও কিন্তু রাসায়নিক বিক্রিয়া। কাঠ পোড়ানো এটিও রাসায়নিক বিক্রিয়া। তাহলে রসায়নকে আসলে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়। আরও উদাহরণ দিতে পারি, যেমন তোমরা সকালবেলা উঠে টুথব্রাশ নিয়ে ব্রাশ করো দাঁত, এই যে পেস্টটা তোমরা ব্যবহার করো, এটিও কিন্তু রসায়ন থেকে আসা। তোমরা ক্রিম মাখো, এটিও কিন্তু রসায়ন। অর্থাৎ পুরো জীবনটা আমাদের, পুরো জীবন জুড়ে রসায়ন। এই জন্য রসায়নকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়, আমরা আরও জানবো। তাহলে প্রাচীন ও প্রধান, রসায়ন হচ্ছে প্রাচীন এবং প্রধান একটা বিজ্ঞানের শাখা। দেখো, প্রাচীনকালে এবং মধ্যযুগে রসায়ন চর্চাকে আলকেমি নামে পরিচিত ছিল। রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি, অর্থাৎ আলকেমি শব্দটি আরবি শব্দ আলকিমিয়া থেকে এসেছে, যা মিশরীয় সভ্যতাকে বোঝানো হতো। তাহলে রসায়ন শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? আলকিমিয়া শব্দ, আরবি শব্দ আলকিমিয়া থেকে, অর্থাৎ আলকেমি থেকে। তাহলে আধুনিক যুগে এসে আমরা রসায়ন কাকে বলবো? রসায়ন কাকে বলবো? দেখো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম, পদার্থের পরিবর্তন এবং উৎপাদন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। কি কি? পদার্থের গঠন, ধর্ম, পদার্থের পরিবর্তন, পদার্থের উৎপাদন ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে, তাকেই বলা হবে রসায়ন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে রসায়নের ক্ষেত্রে রসায়নের ব্যবহারগুলো কেমন? দেখো, রসায়নের ব্যবহারগুলো এক নজরে দেখে নেই। শিল্প কারখানা, তেল, চিনি, কাগজ, কলম, ওষুধপত্র, কাপড়, শ্যাম্পু, সাবান থেকে শুরু করে রড, সিমেন্ট ব্যবহার্য অনেক সামগ্রী রসায়নের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ অনেক কিছুই আমরা রসায়নের মধ্যে পেয়ে থাকি। সুতরাং এই জন্য আগেই বলেছি যে রসায়নকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়।
দেখো এখানে দুটো চিত্র দেখা দেওয়া আছে, এটি ওই যে চিত্র লাল দিয়ে দেওয়া আছে অ্যাটম বোম, অর্থাৎ একটা অ্যাটম বোমা ওখানে দেওয়া আছে, অ্যাটম বোমার ফলে একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ওখানে দেখো পাশের চিত্রটিতে কয়েকজন গবেষক গবেষণা করছেন। তাহলে রসায়নের দ্বারা আমরা সৃষ্টিও করতে পারি, ধ্বংসও করতে পারি। তাহলে রসায়ন দ্বারা সৃষ্টিও সম্ভব, ধ্বংসও সম্ভব। তোমরা হয়তো আলফ্রেড নোবেলের নাম শুনেছ, তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এই ডিনামাইট কিন্তু প্রথমত মানুষের উপকারে ব্যবহার করা হতো, পরে এই ডিনামাইটকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা শুরু হলো। আচ্ছা দেখো, তাহলে রসায়নের সাথে বিভিন্ন বিজ্ঞানীদের জড়িত যে সম্পর্ক, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীর যে ভূমিকা রসায়ন শাস্ত্রে, তাদের সম্পর্কে আমরা একটু জেনে নেব, সংক্ষিপ্ত পরিসরেই জেনে নেব। দেখো এই মহান লোককে তোমরা চেনো, ইনি মহান ডেমোক্রিটাস, দার্শনিক ডেমোক্রিটাস। এনার নাম তোমরা শুনেছ। ইনি কি করেছিলেন? এনার একটা খুব ভালো উক্তি আছে। দেখো তিনি একটা উক্তি দিয়েছিলেন, যে ব্যক্তি প্রাণ খুলে হাসতে জানে, নিজের প্রতি বিশ্বাস ও প্রত্যয়ের সাথে তার গভীর যোগ রয়েছে, কোনো প্রকার নেতিবাচক অবিশ্বাস বা আত্মবিশ্বাসহীনতা তাকে ছুঁতে পারে না। দেখো যে প্রাণ খুলে হাসতে জানে, তার বিশ্বাস এবং প্রত্যয় খুব শক্ত, তাকে অন্য কোনো নেতিবাচক বিষয় ছুঁতে পারে না। এই তত্ত্বের জন্য ডেমোক্রিটাসকে দ্য লাফিং ফিলোসফার হিসেবে আখ্যায়িত করা হতো, অর্থাৎ তাকে হাস্যময় দার্শনিক বলা হতো। তো আমরা এই রসায়নে তার সম্পর্কে একটা জানি যে ডেমোক্রিটাস বলেছিলেন, পদার্থকে ভাঙতে ভাঙতে এত ক্ষুদ্র করা হয় যে তাকে আর ভাঙা যায় না। এই ক্ষুদ্র অংশের নাম তিনি একটা দিয়েছিলেন, তোমরা জানো। অবশ্য সেটি অনেকদিন ব্যবহৃত হয়নি। ডেমোক্রিটাসকে পারমাণবিক তত্ত্বের আদি পিতা বলা হয়, অর্থাৎ ওই যে অনেক দিন আগে যেই তত্ত্বটা তিনি দিয়েছিলেন, সেই সময় ধর্মযাজকদের কারণে ওই পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় যায় যে আর ভাঙা যায় না, এই তত্ত্বটা প্রতিষ্ঠিত হয়নি। তো সেই তত্ত্বের যেহেতু তিনি প্রবক্তা, এই জন্য তাকে অর্থাৎ ডেমোক্রিটাসকে পারমাণবিক তত্ত্বের আদি পিতা বলা হতো। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আরেকজন দার্শনিক, বিজ্ঞানী এবং বহু গুণে গুণান্বিত ব্যক্তিকে দেখি, অ্যারিস্টটল। অ্যারিস্টটলের জীবনী তোমরা অনেকেই জানো, এখানে জীবনী দেয়া আছে। তো আমি পুরো জীবনী বলছি না, ইনি দার্শনিক, বিজ্ঞানী, অনেক ভূমিকা এনার আছে। তবে তার লেখনীতে, অর্থাৎ তিনি অ্যাথেন্সে প্লেটোর একাডেমিতে 37 বছর কাজ করেন। এখানে তিনি পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, অধিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, নীতিশাস্ত্র, নন্দন তত্ত্ব, কবিতা, মঞ্চনাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, সরকার ইত্যাদি নিয়ে অনেক আলোচনা করেছিলেন। সুতরাং আমাদের মহান অ্যারিস্টটলের ভূমিকা অনেক। তোমরা যদি চাও উইকিপিডিয়া থেকে অ্যারিস্টটলের জীবনী পড়ে নিতে পারো। এবারে আসলো আতোয়ান লোর দ্য ল্যাভয়েসিয়ে। ইনি রসায়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আতোয়ান লোর দ্য ল্যাভয়েসিয়ে, আমরা একটু দেখি, এখানে দেখা যাচ্ছে না। আতোয়ান লোর দ্য ল্যাভয়েসিয়ে, আতোয়ান লোর দ্য ল্যাভয়েসিয়ে ইনি জন্মগ্রহণ করেন 26 আগস্ট 1743 সালে এবং মৃত্যুবরণ করেন 8 মে 1794 সালে। ইনি একজন ফরাসি অভিজাত এবং রসায়নবিদ, 18 শতকের রসায়ন বিপ্লবের একজন অন্যতম ব্যক্তি। তিনি রসায়ন জীববিজ্ঞানে বড় ভূমিকা রেখেছিলেন। তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাহলে আধুনিক রসায়নের জনককে আতোয়ান লোর দ্য ল্যাভয়েসিয়ে, ইংরেজি বানান আমরা ল্যাভয়েসিয়ে বলি, এখানে বাংলায় লেখা আছে ল্যাভয়েজিয়ে, কিন্তু আমরা ল্যাভয়েসিয়ে বলি। ভদ্রলোকের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ল্যাভয়েসিয়ে আধুনিক রসায়নের জনক। তোমরা জন্মসাল এবং ইনি যে আধুনিক রসায়নের জনক এটা মনে রাখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে রসায়নের এই মহান লোকের ভূমিকা কি কি ছিল তাই এক নজরে আমরা দেখে নিতে পারি। তোমরা ইচ্ছে করলে এটা পড়ে নিতে পারো অথবা উইকিপিডিয়ায় সার্চ দিয়েও দেখতে পারো। তবে মোটা অক্ষরে আমি বলি, ইনি সর্বপ্রথম রসায়নকে একটি গুণগত বিজ্ঞান থেকে পরিমাণগত বিজ্ঞানে রূপান্তর করেন। গুণগত বিজ্ঞান বলতে কি? গুণগত বলতে বোঝায় কি? ভালো মন্দ। তাহলে রসায়নের অর্থাৎ পদার্থের গুণ থেকে, পদার্থের গুণগত বৈশিষ্ট্য থেকে তিনি কিন্তু পরিমাণগত বিষয় নিয়ে আসেন। অর্থাৎ মানে গুণগত বিষয় কিন্তু গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায় না।
কিন্তু পরিমাণগত বিষয়টি গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ রসায়নের সাথে গণিতের সম্পর্ক তিনি নিয়ে আসেন। এবং ল্যাভোসিয়ে যে আবিষ্কারটির জন্য বিখ্যাত সেটি হলো দহন বিক্রিয়ায় অক্সিজেনের ভূমিকা। অর্থাৎ আমরা জানি দহন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, তোমরা ক্লাস 8-এ পড়েছো। তো এই মহান ল্যাভোসিয়ে দহন বিক্রিয়ায় অক্সিজেনের ভূমিকা আলোচনা করেন এবং তিনি অক্সিজেন হাইড্রোজেন শনাক্ত করেন এবং নামকরণ করেন, ফ্লোজিস্টন তত্ত্বের বিরোধিতা করেন এবং তিনি ম্যাট্রিক পদ্ধতি উদ্ভাবনের ক্ষেত্রেও অনেকটাই সহযোগিতা করেন এবং পর্যায় সারণীর ক্ষেত্রেও ভূমিকা রাখেন। 1787 সালের দিকে তিনি সিলিকনের ভবিষ্যৎবাণী করেন এবং গন্ধক অর্থাৎ যেটাকে আমরা সালফার বলি, তিনি প্রথম বলেন যে এটা কোনো যৌগ নয়, এটা একটি মৌলিক পদার্থ। তো তোমরা আরও অনেক পড়তে পারো ল্যাভোসিয়ের ভূমিকা সম্পর্কে। তোমরা যদি ইচ্ছা করো যে আমি বইয়ে পড়বো, বইতেও দেয়া আছে, পড়ে নিতে পারো। এবারে দেখো রবার্ট বয়েলের কিন্তু রসায়নের ভূমিকা অনেক। তিনি বস্তুর উপর চাপ ও তাপের প্রভাব নিয়ে আলোচনা করেন। রবার্ট বয়েল ছিলেন একজন অ্যাংলো আয়ারল্যান্ডীয়। তিনি প্রকৃতি দার্শনিক এবং রসায়নবিদ, পদার্থবিদ এবং উদ্ভাবক। বয়েল বর্তমানে প্রথম আধুনিক রসায়নবিদ হিসেবে বহুল বিবেচিত। তার বিখ্যাত একটি সূত্র হচ্ছে বয়েলের সূত্র, যেটি পরম চাপ ও আয়তন দ্বারা সম্পর্কিত। সেটা তোমরা উঁচু ক্লাসে জানতে পারবা, বয়েলের চাপ ও আয়তনের সম্পর্ক। অর্থাৎ তিনি বলেছিলেন কোনো বস্তুকে যদি চাপ দাও তার আয়তন কমবে এবং চাপ যদি কমাই দাও তাহলে আয়তন বাড়বে। যেমন একটা বেলুন, তোমরা যদি চাপ দাও আয়তন কমবে, কিন্তু যদি আবার চাপ কমাই দাও তাহলে আয়তন বাড়বে। অবশ্য সবগুলোর ক্ষেত্রে এই ঘটনা নাও ঘটতে পারে, কিছু সীমাবদ্ধতা আছে। এখন আরেকজন দার্শনিক, এবং আগে তো মানুষ সকল বিষয়ে পণ্ডিত ছিলেন, যেমন ফ্রান্সিস বেকন একই সাথে সাহিত্যিক, দার্শনিক, অনেক গুণে গুণান্বিত ছিলেন। তো ফ্রান্সিস বেকনের ভূমিকাটুকু আমরা একটু দেখে নিতে পারি। ইনিও বৈজ্ঞানিক বিপ্লবের প্রবক্তা। ইনি মূলত জ্ঞানান্ধতা, ধর্মীয় গোড়ামি ইত্যাদি বিরোধিতা করেন এবং এই ক্ষেত্রে তার ভূমিকা অনেক। ফ্রান্সিস বেকনকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। তার ভূমিকা অনেক আছে, তোমরা পড়ে নিতে পারো। জন ডাল্টনের নাম তোমরা শুনে থেকেছো, সম্ভবত ক্লাস 7-এ শুনছো, 8-এ শুনছো। ইনি পরমাণুর মডেল দাঁড় করান। পরমাণু অর্থাৎ পরমাণু কিভাবে গঠিত হয় সেই মডেল দাঁড় করান। তোমরা ইচ্ছা করলে জন ডাল্টনের জন্মসাল, মৃত্যুসাল মনে রাখতে পারো। জন ডাল্টন পরমাণু তত্ত্ব বা বর্ণান্ধতা বিষয়ে কাজের জন্য বিখ্যাত। তাহলে দেখো, তিনি পরমাণু তত্ত্ব দেন এবং আরেকটা কাজ করেন, বর্ণান্ধত্ব বিষয়ে কাজ করেন। অর্থাৎ যারা বর্ণান্ধ, তোমরা জানো অনেকে বর্ণান্ধ হয়, অর্থাৎ রং চিনতে পারে না, এই বিষয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ইনি মহান জিবার, এনার নামটা এখানে দেওয়া নাই। ইনি একই সাথে রসায়নবিদ, জ্যোতির্বিদ, জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতাত্ত্বিক, ঔষধশাস্ত্রবিদ, আধ্যাত্মবাদী। তোমরা হয়তো অনেকে দেখতে পাবা, নেটে সার্চ দিলে পাবা। তাহলে রসায়নের ক্ষেত্রে ভূমিকা বা অবদান রাখার যাদের অবদান ছিল তাদের সম্পর্কে আমরা এক নজরে দেখে নিলাম। এখানে অনেক বিজ্ঞানীর নামই হয়তো বাদ গেছে, আরও অনেক বিজ্ঞানী আছে, তোমাদের বইতে দেখবা রসায়নের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই দেওয়া আছে। তো আমরা আর ইতিহাস জানবো না, এবারে রসায়নের ব্যবহারে যাব, রসায়ন কোথায় কোথায় আছে। দেখো এই চিত্রে দেখো, কাঁচা আম দেখতে পাচ্ছ। কাঁচা আম আজ থেকে 2 মাস পরেই গাছে গাছে এরকম কাঁচা আম দেখা যাবে। তারপর জ্যৈষ্ঠ মাসে দেখা যাবে পাকা আম। তাহলে দেখো, কাঁচা আম, পাকা আম। প্রথমে আম কাঁচা থাকে, পরে পেকে যায়। এই যে কাঁচা আম পেকে হলুদ হচ্ছে, এটা কারণটা কি তোমরা বলতে পারবা? দেখো, আম পেকে হলুদ বর্ণ ধারণ করে। বর্ণ কিন্তু হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, অর্থাৎ রং হচ্ছে রাসায়নিক পদার্থ। আমের বর্ণ হলুদে রূপান্তর হওয়া, এটা কিন্তু জৈব রাসায়নিক প্রক্রিয়ার ফল। সুতরাং আম পেকে যাওয়াটা এটা কিন্তু হচ্ছে একটা জৈব রাসায়নিক ক্রিয়ার ফল। তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, কাঁচা আম যখন খাও তখন আম হয় টক, আবার পাকা আম যখন খাও তখন আম হচ্ছে মিষ্টি। তাহলে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি। এর কারণ কি? কাঁচা ফলে তোমরা জানো ফলমূলে অনেক অ্যাসিড থাকে, এটা আমরা ক্লাস 8-এ জেনেছি।
ফলের মধ্যে অনেক ফলে অনেক রকম অ্যাসিড থাকে, তো কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড থাকে। এই কারণে অ্যাসিড থাকার কারণে অ্যাসিডের স্বাদ টক, এই জন্য আমাদের কাঁচা আম টক। আর আম পেকে গেলে এই অ্যাসিডগুলো রাসায়নিক ক্রিয়ার ফলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজে পরিণত হয়। তাহলে যখন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজে পরিণত হচ্ছে তখন সেগুলো কি, গ্লুকোজ বলতে কি চিনি, সুক্রোজ বলতে চিনি, ফ্রুক্টোজ বলতে চিনি, এই চিনি হয় অর্থাৎ মিষ্টি তৈরি হয়, ফলে কাঁচা আম টক, পাকা মিষ্টি। এই যে পরিবর্তনটা, এটি মূলত হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবারে দেখো, তোমরা একটা লোহার জিনিস ফেলে রাখো মাটিতে 2-1 দিন, দেখবা যে এর মধ্যে মরিচা পড়েছে। মরিচা কাকে বলে তোমরা জানো, যে লোহার উপরে এই যে এরকম বাদামি আস্তরণ পড়াটাকে আমরা বলি মরিচা। মূলত জলীয় বাষ্প বা পানির উপস্থিতি পেলে লোহার উপর এক ধরনের আস্তরণ পড়ে, সেটাকে আমরা বলি মরিচা। এই মরিচা পড়াও কিন্তু হচ্ছে এক ধরনের রাসায়নিক ক্রিয়ার ফল। তাহলে এই লোহায় যে মরিচা পড়ে সেটা কিভাবে ঘটে? এই লোহা দেখো, লোহার সংকেত কিন্তু হচ্ছে Fe, আয়রন। এই আয়রনের সাথে পানির বিক্রিয়ার ফলে এবং অক্সিজেনের সাথে লোহা, পানি এবং অক্সিজেন একত্রে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড উৎপন্ন করে, N অণু পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন করে। এই যে N অণু পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন হলো, এটাকেই কিন্তু বলা হবে, দেখো এইটাই ওখানে উৎপন্ন হয়েছে, এটাকেই বলা হবে N অণু পানিযুক্ত ফেরিক অক্সাইডকে বলা হয় মরিচা। মূলত এই মরিচা আমাদের লোহা ধ্বংসের মূল কারণ। N অণু পানিযুক্ত বলতে N এর মান বিভিন্ন হতে পারে, 1 অণু পানিও থাকতে পারে, 2 অণু পানিও থাকতে পারে, 3 অণু পানিও থাকতে পারে। তাহলে N অণু পানিযুক্ত ফেরিক অক্সাইডকেই বলা হবে মরিচা। আরও কিছু উদাহরণ দিতে পারি আমরা, যেমন কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের আগুন জ্বালানো, এগুলো কিন্তু হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ফল বা রাসায়নিক ক্রিয়ার ফল। দেখো এখানে এই যে কাঠ পোড়া যাচ্ছে, গ্যাস পোড়া যাচ্ছে, মোম পোড়া যাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে রাসায়নিক ক্রিয়ার ফল। তোমরা একটু সময় হলে এটা পড়ে নিতে পারো, আমি পড়ছি এগুলোতে। কাঠ পোড়ালে কি হয়? তাপ উৎপন্ন হয়। গ্যাস পোড়ালে কি হয়? তাপ ও আলো উৎপন্ন হয়। আবার মোম পোড়ালে কি হয়? তাপ ও আলো উৎপন্ন হয়। এটা কিন্তু রাসায়নিক ক্রিয়ার ফল। অবশ্য দেখবা যে মোমের গায়ে, মোম অনেক সময় গলে গিয়ে গায়ে লেগে থাকে, যেটুকু গলে গিয়ে আবার শক্ত হলো সেটা হচ্ছে মোমের ভৌত পরিবর্তন, আর যেটুকু পোড়া গিয়ে উড়ে গেল সেটুকু হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে মোম দহনের ক্ষেত্রে 2 ধরনের পরিবর্তন হয়। আমরা হয়তো 2 অধ্যায়ে জানবো এটি, আমরা আরেকটু এগিয়ে যাই। রসায়নের পরিধি, রসায়নের পরিধি কেমন হতে পারে? রসায়নের বিশাল পরিধি। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে তুমি সকালবেলা উঠে ব্রাশ করেছো, ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করো, তারপর খাবার গ্রহণ করেছো, ব্রাশ করে এসে ফ্রেশ হওয়ার পর হয়তো মুখে অনেকে কেউ লোশন বা ক্রিম মাখো, সে এই যে ক্রিমটা, তারপর হচ্ছে টুথপেস্ট, ব্রাশ, যা কিছু বলি না কেন সবগুলোই আমাদের রসায়নের সাথে জড়িত, অর্থাৎ সবই রসায়নের ফল। সুতরাং রসায়নের কিন্তু বিশাল পরিধি। তো এই পরিধিগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। রসায়নের বিশাল পরিধি আছে, তোমরা একটু পারলে করে নিতে পারো, আমি 2-1টা পড়ার চেষ্টা করি। দেখো, রাসায়নিক বিস্তৃতি ব্যাপক, যা মানুষের সেবায় নিয়োজিত। রাসায়নিক চর্চার সময়ের সাথে ক্রমবর্ধমান চলে এবার জীবনের ব্যবহার বিবেচনা করি। তুমি জোরে যদি নিঃশ্বাস নিয়ে ঘুম থেকে উঠলে, ব্রাশ পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিলে, একটু তেল জাতীয় জিনিস হাত মুখে মেখে চিরুনি দিয়ে চুল আসলে, লাল মাটির বইটি খুললে দেখলে সাদা কাগজের উপর কালো কালো অক্ষরে লেখা, এই সব কিছুতেই রসায়ন। তাহলে দেখো, তুমি ঘুম থেকে উঠে বই বের করছো, ব্রাশ করছো, মাথা আঁচড়াচ্ছ, মুখে ক্রিম বা তেল জাম লাগাচ্ছ, এগুলো সবই কিন্তু রসায়নের ফল। আবার কিছুক্ষণ পড়ার পর পেন্সিল বা কলম দিয়ে খাতায় লিখছো, এটাও কিন্তু রাসায়নিক ফল। আবার তারপর খাবার খেয়ে তুমি শার্ট প্যান্ট পরে স্কুলে যাচ্ছ, সেটাও কিন্তু, এই শার্ট প্যান্টটা কিন্তু রাসায়নিকভাবেই তৈরি। তাহলে দেখো, আমাদের পুরো জীবনটা কিন্তু রসায়ন। আমরা মোটরসাইকেল বা গাড়িতে চড়ি, গাড়ি চলে কি তেল পুড়িয়ে বা গ্যাস পুড়িয়ে। এই তেল বা গ্যাস পোড়ানোটাও কিন্তু হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তনের ফলে শক্তি উৎপাদন। তাহলে দেখো, রাসায়নিক বিস্তর পরিধি। এই পরিধির বিবেচনার দৃষ্টান্ত আমরা একটু হালকা করে দেখি, যে রাসায়নিক পরিধির বিবেচনার একটু দৃষ্টান্ত হালকা করে। যেমন বস্তু, আমরা শার্ট ও প্যান্ট পরি, শার্ট প্যান্টের মধ্যে কি আছে? বিভিন্ন জৈব যৌগ ও তন্তুর সমন্বয়ে গঠিত। দেখো, আমরা জানি শার্ট প্যান্ট হচ্ছে তুলো দিয়ে সুতো তৈরি, সুতো দিয়ে শার্ট এবং প্যান্ট তৈরি। এটা হচ্ছে জৈব যৌগ, তুলোটা হচ্ছে জৈব এবং বিভিন্ন তন্তু দিয়ে তৈরি। এটার উৎস কোথায়? উৎসটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যৌগ থেকে তৈরি কৃত্রিম তন্তু বা প্রাকৃতিক তন্তু। কৃত্রিম তন্তু অনেকগুলো পাওয়া যায়, আবার প্রাকৃতিক যে তন্তু আছে সেগুলো, যেমন তুলো প্রাকৃতিক তন্তু। এটা টেক্সটাইলে প্রসেসিং করে আমাদের জন্য কাপড় তৈরি করে।
তারপর খাবারের প্রসঙ্গ যদি টানি, আমরা জানি আমরা খাবার খাই শর্করা বা শ্বেতসার, আমিষ, চর্বি। এই যে শর্করা, আমিষ, চর্বি এগুলো সবই যৌগ এবং বিভিন্ন খনিজ পদার্থ। এগুলোর উৎস কোথায় দেখো, এগুলোর উৎস হচ্ছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন ও সম্পন্ন করে খাবার যৌগ আমাদের শরীরে বিপাক ক্রিয়া ঘটায় এবং দেহের বৃদ্ধি সাধন ঘটায় এবং আমরা শক্তি পাই। তাহলে এই খাবারগুলো কোথা থেকে আসে? হয় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী, যেমন আমরা শাক পাতা খাই, এগুলো হচ্ছে উদ্ভিদ, এবং প্রাণী কোনগুলো মাছ মাংস খাই, এগুলো হচ্ছে প্রাণী। তাহলে প্রাণী এবং উদ্ভিদ থেকেই খাবারগুলো আসে এবং এই খাবারগুলো ম্যাক্সিমামই হচ্ছে তিনটা ভাবে বিভক্ত: শর্করা, আমিষ, চর্বি। এর মধ্যে কিছু ভিটামিন জাতীয় আছে। তো সবই কিন্তু রসায়নের পরিধির মধ্যে পড়ে। আরও কিছু উদাহরণ আমরা দিতে পারি, যেমন নিঃশ্বাসে গৃহীত বায়ু। আমরা নিঃশ্বাস নিচ্ছি, তার মানে অক্সিজেন নিচ্ছি, এটা তোমরা জানো। এটার উৎস কোথায়? প্রকৃতি, বায়ু। আবার মাথা চিরুনি করছি, ব্রাশ করছি, কৃত্রিম রং, কাগজ, খাতা, কালি, কলম ইত্যাদিও কিন্তু রাসায়নিক পদার্থ। এগুলো বিভিন্ন রাসায়নিক যৌগ থেকে গঠিত। এগুলো শিল্প কারখানায় তৈরি করা হয়। আবার খাবার পানি তোমরা জানো, খাবার পানি হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এটি প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে বলতে কি? নদী, নালা, খাল, বিল ইত্যাদিতে। রসায়নের সাথে অন্য বিজ্ঞানের সম্পর্ক দেখো। রসায়নের সাথে অন্যান্য বিজ্ঞান কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা বিজ্ঞানকে বাদ দিয়ে কেউ আরেকটা বিজ্ঞানকে কল্পনা করতে পারবে না, কারণ বিজ্ঞান হচ্ছে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। যে আমি রসায়ন পড়বো, পদার্থ পড়বো না, আমি গণিত পড়বো, রসায়ন পড়বো না, এইরকম না। তুমি বিজ্ঞান সম্পর্কে জানতে গেলে বিজ্ঞানের সকল শাখায় তোমার কিছুটা ধারণা থাকতে হবে। দেখো, রসায়নের সাথে অন্যান্য বিজ্ঞানের কি সম্পর্ক? রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক আছে। কেমন জীববিজ্ঞানের সম্পর্ক আছে? আমরা জানি উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয়। এটি কিন্তু বিক্রিয়া হয়, বলছি সালোক সংশ্লেষণ কি হয়? বিক্রিয়া হয়। তাহলে এটাও রসায়ন। জীববিজ্ঞানে দেখো রসায়ন পড়তেই হচ্ছে। আবার যদি বলি পদার্থবিজ্ঞান, রসায়ন পদার্থের গঠন নিয়ে আলোচনা করে। আর পদার্থ কি করে? পদার্থের উপর শক্তির প্রভাব নিয়ে আলোচনা করে। তাহলে রসায়ন পদার্থ নিয়ে আলোচনা করে, আর পদার্থটার উপর বিভিন্ন শক্তি, তাপ, চাপের প্রভাব কেমন হবে সেটি পদার্থ নিয়ে আলোচনা করে। সুতরাং রসায়ন আর পদার্থ জড়িত। আবার যদি বলি পরিবেশ বিজ্ঞান, রসায়নের সাথে পরিবেশের ভূমিকা আছে। তুমি কোনো কিছু খাবার খেয়ে অর্ধেক ফেলে দিলা, দেখবা যে ওখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। কারণ কি? এখানে রাসায়নিক ক্রিয়ার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ বিজ্ঞানের সাথেও রাসায়নিক সম্পর্ক রয়েছে। তারপর রসায়নের সাথে উদ্ভিদ বিজ্ঞান মূলত জীববিজ্ঞানের অংশ। প্রাণী বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান সবারই সম্পর্ক আছে। অর্থাৎ আমি আগেই বলেছি যে রসায়নের সাথে সকল বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। আমরা যে ওষুধ খাই, বিভিন্ন রোগ হলে যে ওষুধ খাই, এটি কিন্তু রাসায়নিকভাবে তৈরি করা। সুতরাং চিকিৎসা বিজ্ঞান পুরোটাই হচ্ছে রসায়নের উপর নির্ভরশীল। আমরা যত ওষুধ দেখি সবগুলো কিন্তু রাসায়নিকভাবে ল্যাবরেটরিতে তৈরি করা। হ্যাঁ, কিছু কবিরাজি ওষুধ হয়তো, যেটা আমরা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, এটা হচ্ছে গাছপাতা থেকে পাওয়া যায়। তাহলে এই যে রাসায়নিক ক্রিয়া আসছে, তো এই গাছপাতা থেকে যে ওষুধটা পাওয়া যাচ্ছে সেটিও কিন্তু যখন মানুষের গায়ে লাগানো হচ্ছে, সেটিও কিন্তু রাসায়নিক ক্রিয়ার ফলে তার অবদান লাগবে। আবার গণিতের ভূমিকাও অনেক। আগেই বলেছি যে ল্যাভয়েসিয়ে গুণগত জিনিসকে পরিমাণগত নিয়ে আসছে। পরিমাণগত নিয়ে আসা মানে গণিত জড়িত। রসায়নের ক্ষেত্রে আমাদের গণিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং রসায়ন করতে গেলে এই অন্যান্য বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো আমাদের ধারণা রাখতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় একটা সাধারণ ধারণা পেলাম রসায়নের সাথে অন্যান্য শাখার যে যোগাযোগ তা পেলাম। এখানে কিছু দেয়া আছে আরও, এগুলো আমি বলছি না, আমার আলোচনার মধ্যে বলা হয়ে গেছে। গণিতের সম্পর্ক কেমন সেটাও দেওয়া আছে এখানে। পদার্থবিজ্ঞানের সম্পর্ক কেমন তোমাদের বইতে খুব ভালো করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। তারপরে যে চিকিৎসা শাস্ত্রে কেমন দেখো, না পায় একটা পরিচিত ওষুধ। আমি এগুলা বলছি না, তোমরা কিন্তু একটু দেখে নিও, বইতে খুব ভালো দেওয়া আছে। তাহলে এগুলো আর বলছি না। এবারে আমরা এখানে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছ। এই ফ্লো চার্টটা হচ্ছে মূলত, ফ্লো চার্টটা কিসের? কেউ যদি রসায়ন নিয়ে গবেষণা করতে চায়, অর্থাৎ যে কোনো গবেষণা করতে গেলে আমাদের কয়েকটা ধাপ অবলম্বন করতে হয়। এটি হচ্ছে সেই ধাপ।
ওই শেষে যে মহান বিজ্ঞানী ছবি দেখেছিলাম, যার নামটা ওখানে স্পষ্ট দেওয়া নেই, তিনি কিন্তু এই ধাপগুলো আবিষ্কার করেছিলেন। এই ধাপগুলো কেমন, ধরো যে তুমি একটা বিষয়ে গবেষণা করবা, মানে গবেষণা করার জন্য কি বিষয়ে গবেষণা করবা, তোমাকে আগে বিষয় নির্ধারণ করতে হবে। তারপর এই বিষয়ে তুমি যে বিষয়ে গবেষণা করতে চাচ্ছ, যেমন আমি করোনা ভাইরাস নিয়ে গবেষণা করতে চাই, তাহলে করোনা ভাইরাস বিষয়টা আমাকে আগে নির্ধারণ করতে হবে। তাহলে 1 নম্বর গেল বিষয় নির্ধারণ। দ্বিতীয়ত, করোনা ভাইরাস কি এবং এই বিষয়ে কি কি গবেষণা হয়েছে এ যাবত সেগুলো সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে। তাহলে দ্বিতীয় ধাপে আমি করোনা ভাইরাস সম্পর্কে এ যাবত যতটুকু জ্ঞান অর্জিত হয়েছে পৃথিবীতে সবগুলা আয়ত্তে আনার চেষ্টা করব। এবং পরের ধাপে চলে যাব যে আমি যে টাইপের গবেষণা করতে চাই সেগুলোর জন্য আমাদের কি কি বস্তু দরকার বা পদ্ধতি বা প্রণালী দরকার সেগুলো নির্ধারণ করব। এবং ফাইনালি করোনা ভাইরাসের যদি আমি ভ্যাকসিন আবিষ্কার করতে চাই তাহলে সেই ভ্যাকসিনের পরীক্ষণ করব। পরীক্ষণ করার পর সেটার ফলাফল কেমন হচ্ছে সেই ফলাফলগুলো আমি খাতায় লিখব এবং তার বাইরে প্রচার করব এবং সেটা নিয়ে আলোচনা করব। এই যে বৈজ্ঞানিক গবেষণার এই ধাপগুলো, এটাকে বলা হয় ফ্লো চার্ট। এই ফ্লো চার্টগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা রাসায়নিক গবেষণার সময় অথবা যে কোনো গবেষণার সময় এই পদ্ধতি অনুযায়ী কাজ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা এখানে কিছু কাজ দেওয়া আছে, আমরা এই কাজগুলো এখন আর দেখবো না, তোমরা একটু দেখে নিতে পারো। মোমের দহনে কি ঘটে, আমরা একটু আগে বলেছি লোহায় কিভাবে মরিচা পড়ে, এটা তোমরা জানো, এগুলো একটু দেখে নিতে পারো। এটা একটা দেখো রাসায়নিক পরীক্ষাগার, কোনো একটা স্কুলের রাসায়নিক পরীক্ষাগার। আমাদের স্কুলে এরকম পরীক্ষাগার আছে। তো এই রাসায়নিক পরীক্ষাগারে অনেক ধরনের পদার্থ থাকে, কোনগুলো বিষাক্ত হয়, কোনগুলো বিস্ফোরক দ্রব্য হয়, কোনগুলো আবার পুরো দহন করে অর্থাৎ পুড়তে পারে, এরকম অনেক ধরনের পদার্থ থাকে। এরকম রসায়নের পরীক্ষাগারে ঢুকে রাসায়নিক পরীক্ষা করার সময় আমাদের অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন অ্যাপ্রন পরতে হয়, গোগলস পরতে হয়, তারপরে হ্যান্ড গ্লোভস পরতে হয়। তো এগুলো হচ্ছে আমাদের রাসায়নিক পরীক্ষার ক্ষেত্রে সাবধানতা। তো এই বস্তুগুলোর মধ্যে অনেকগুলো বলেছি যে অনেকগুলো বস্তু থাকতে পারে, যেগুলোর মধ্যে অ্যাসিড থাকতে পারে, অ্যাসিড আমাদের দহন করে অর্থাৎ পুড়তে পারে। আবার হচ্ছে কোনো বিস্ফোরক পদার্থ থাকতে পারে, কোনো বিষাক্ত পদার্থ থাকতে পারে যেগুলো আমাদের শরীরে লাগলে ক্ষত সৃষ্টি করে। এইরকম বস্তুগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এবং কিভাবে চিনতে পারবো কোনটা কেমন, এগুলো চেনার জন্য আমাদের কিছু সিম্বল ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো কিছু সিম্বল দেওয়া আছে, এই যে এটা একটা সিম্বল, ওখানে একটা সিম্বল, ওখানে একটা সিম্বল। এই সিম্বলগুলো এক একটা সিম্বল এক একটা প্রতীক এক একটা অর্থ বহন করে। কোন প্রতীকের কেমন অর্থ হয় সেটা একটু জেনে নেই, সেটা জেনেই আজকের ক্লাস শেষ করব। দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা কিরূপ পদার্থ হতে পারে বলতো? এটা বিস্ফোরক পদার্থ। ওখানে একটা দেখা যাচ্ছে, ওখানে ছেলেমেয়েরা গবেষণা করছে, সেখানে আগুন জ্বলছে। ওটা কেমন পদার্থ হতে পারে? ওটা কেমন পদার্থ হতে পারে? ওটা দাহ্য পদার্থ। আগুন জ্বলছে মানে পোড়া যাচ্ছে, দাহ্য পদার্থ। তারপর এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা ডেঞ্জার মানে হাইলি টক্সিক। টক্সিক মানে কি? বিষাক্ত। তাহলে এটা বিষাক্ত পদার্থ। তারপর দেখো জমিতে স্প্রে করে, এটা অনেকেরই পরিচিত। এটা কেমন হতে পারে? এই পদার্থটা হচ্ছে কেমন? এটা হচ্ছে স্বাস্থ্য সংবেদনশীল অর্থাৎ স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর হতে পারে। এই জন্য ভদ্রলোক অ্যাপ্রন করে স্প্রে করছে। আমাদের কৃষকরা এতটা সচেতন হয় না, কিন্তু তারপরও দেখবা মুখে কিন্তু কাপড় বেঁধে স্প্রে করে। যারা কৃষক পরিবারে তারা গার্ডিয়ানদের বলতে পারো যে আরও সতর্ক হতে হবে। তো দেখো এইসব পরীক্ষাগারে কিন্তু এগুলো ব্যবহার করা হয়, শিল্প কারখানায় ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপর হাসপাতালে ব্যবহার করা হয়। সুতরাং কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে এগুলো আমরা জানি। এখন এই ব্যবহারের ক্ষেত্রে আমাদের সাবধানতা সেটাও বললাম। তো সার্বজনীন কিছু নিয়ম আছে, যেমন এখানে একটা নিয়ম দেওয়া আছে, রাসায়নিক পদার্থকে ঝুঁকি ও ঝুঁকির মাত্রার ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়। ঝুঁকির সতর্কতা সংক্রান্ত তথ্যপত্র তৈরি করতে পারি এবং ঝুঁকির মাত্রা বোঝাবার জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারি। অর্থাৎ দেখো যে এই রাসায়নিক পদার্থগুলোর ব্যবহার সর্বক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কোন কোন মাত্রার উপর ভিত্তি করে তাদের চিহ্নিত করতে পারি। তো আমাদের বইতে সর্বশেষ ধাপটি দেওয়া আছে, ঝুঁকি ও মাত্রার ভিত্তিতে বিভিন্ন চিহ্ন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করা।
তো এখানে দেখো কিছু সাংকেতিক চিহ্ন আছে। এই সাংকেতিক চিহ্নগুলো প্রত্যেকটাই এক একটা অর্থ বহন করে। তো আমরা দেখি কোনটা কি অর্থ বহন করে। এটাকে বলা হয় গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, অর্থাৎ এই যে সাংকেতিক চিহ্নগুলা এটা হচ্ছে বিশ্বভিত্তিক হারমোনাইজড সিস্টেম, অর্থাৎ সারা বিশ্বের লোক এই চিহ্নগুলো একই অর্থ বহন করে এটা জানে। তো কেমন চিহ্ন? যেমন এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? এটি হচ্ছে বিস্ফোরক, অর্থাৎ এটা বিস্ফোরণ ঘটাতে পারে বোমার মতো। এটি দাহ্য, অর্থাৎ দহন করতে পারে, পোড়া যেতে পারে। এটি কি জারক পদার্থ, এটা উত্তেজনা সৃষ্টি করতে পারে। শেষেরটি দেওয়া আছে মানুষের কঙ্কালের মধ্যে দুটা, এটা হচ্ছে বিপজ্জনক, বিষাক্ত পদার্থ। আরো কিছু দেওয়া আছে যেমন স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশের ঝুঁকি, তেজস্ক্রিয়। এই যে 3 পাখাওয়ালা ট্রিফয়েল, এটি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, অর্থাৎ এটি নির্দেশ করে তেজস্ক্রিয়। এবং অনেক পদার্থ তেজস্ক্রিয় হতে পারে, যেমন হাসপাতালে এক্স-রে মেশিন তেজস্ক্রিয় হতে পারে। এগুলো থেকে সাবধান থাকতে হবে। তো আমরা এক নজরে খুব দ্রুত অধ্যায়টি আয়ত্তে আনার চেষ্টা করলাম। একেবারেই খুব সহজ অধ্যায়, মূলত রসায়নের ধারণা, রসায়নের ডেভেলপমেন্ট, রসায়নের সাথে অন্যান্য শাখার ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা হয়তো বুঝতে পেরেছ, তোমরা বইটা ভালো করে বুঝতে পারবা। এখানে 2টা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য। এক হচ্ছে ওই যে রসায়নের গবেষণার ক্ষেত্রে ধাপ, আর দ্বিতীয় বিষয় হলো এই যে স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে বিভিন্ন গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, বিভিন্ন প্রতীকের ব্যবহার। এই প্রতীকের ব্যবহার, এই 2টা থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এবং এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয়। যেমন ওই যে বিভিন্ন বিজ্ঞানের জীবনী, তাদের অবদান, তারপরে কাঁচা আম পাকলে মিষ্টি হয় কেন, কাঁচা আম টক পাকা মিষ্টি কেন, কাগজ কি ধরনের বস্তু দিয়ে তৈরি, এগুলা পড়লেই মূলত আমরা এই অধ্যায় থেকে উত্তর করতে পারবো। এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রিজারভেটিভস কাকে বলে, তারপরে ইনসেকটিসাইডস কাকে বলে, স্প্রে করার জন্য আমরা যে ইনসেকটিসাইডস অর্থাৎ কীটনাশক ব্যবহার করি, এগুলো নিয়ে আমাদের এই অধ্যায় তোমরা একটু ভালো করে পড়ে নিলেই তোমাদের আশা করা যায় এই অধ্যায় থেকে যতটুক কোশ্চেন আসবে তোমরা অ্যান্সার করতে পারবা। বিশেষ করে আমাদের এই যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু আগে যেটা পড়লাম। সুতরাং ওই জিনিসটা তোমরা পড়বা। আশা করি সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা এবং সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করি। ধন্যবাদ সবাই।